সকাল ৬টা নাগাদ ঘুম থেকে উঠলাম। দাঁত মেজে ফ্রেশ হয়ে প্রতিদিনকার মতো আমার স্টাডি রুমে বসে আছি। আজ শনিবার, তাই অফিস নেই। তাড়াতাড়ি উঠলাম একটাই কারণে, সামনে পুজোয় আমার একটা বই বেরাবে, সেটার ওপরই কিছু কাজ করছি। 6:30 নাগাদ ভোলাদা এসে চা দিয়ে গেল। চায়ে সবেমাত্র চুমুক দিয়েছি, ভোলাদা এসে বলে গেল কে যেন একটা ফোন করেছে। অগত্যা চায়ের কাপটা হাতে নিয়েই বাইরের বসার ঘরে এলাম। টেবিলে চাটা রেখে ফোনটা ধরলাম। ওপার থেকে ভেসে এলো বিধানের গলা। ও বলল, হ্যালো সম্রাট। বললাম, হ্যাঁ বল। বিধান বলল, ভাই, একটা বিশেষ দরকারে তোকে ফোন করছি। ফোনে তো এত সব বলা যাবে না। তুই যদি কিছু মনে না করিস, একবার আমার কাছে এই টাটানগরে আসতে পারবি? আমি বললাম, এখন এত দূরে কি করতে যাব? না মানে হঠাৎ। বিধান বলল, একটু সমস্যায় আছি রে। শুধু এইটুকু জেনে রাখ, একটা ভুতুড়ে ব্যাপার আমার সাথে ঘটছে, তাই তোকে আর কি বলছি। ঠান্ডা মাথায় ভেবে বললাম, কিন্তু এখন ট্রেনের টিকিট কাটলে তো পাওয়া যাবে না। বিধান বলল, না না, ও নিয়ে চিন্তা করিস না। আমি আজ রাতেই বেরাবো গাড়ি নিয়ে। কাল সকালের মধ্যে তোর ওখানে পৌঁছে যাব। বাড়ির কাউকে আবার আমার বিষয়ে জানাতে যাস না। তোর বৌদিকে তো চিনিস, কলকাতায় এলে আর বাড়ি এলে না, তাই বলছি। তোর ওখানেই ফ্রেশ হয়ে আমরা রওনা দেবো আবার। যেমন কথা তেমন কাজ। পরদিন রবিবার ভোর 4টে নাগাদ আমার বাড়ি বিধান এলো। বিধান হলো আমার ছোটবেলাকার বন্ধু, সেই স্কুল জীবনের। একসাথে কলেজ ইউনিভার্সিটি, তারপর যে যার মতো আলাদা কাজে। এখন পেশায় ও ব্যাংক ম্যানেজার, আর আমি প্রফেসর। ব্যাংকে চাকরি করে, তাই বেশিরভাগ সময় বদলি হয়ে যায়। পরিবার নিয়ে থাকে না, এখন আছে ও টাটানগরে। আমার বিষয়ে বলাই হলো না, আমি অবিবাহিত। শুধু ভোলাদাই আমার কাছে থাকে। সেই কলেজ জীবন থেকে তন্ত্র সাধনার ওপর আমার চর্চা আছে। ভূত প্রেত নিয়ে অনেক ঘটনা আছে। বিধান সবই জানে, তাই হয়তো আসা আমার কাছে। গোছগাছ করে নিয়ে সকাল 6:30 নাগাদ আমরা রওনা হলাম। এখনো ঠিক কি বিষয় তা বিধান আমায় জানায়নি। টাটানগরে আমরা পৌঁছালাম বিকেল 4:30 নাগাদ। ও অফিসের কোয়ার্টারে ও থাকে না, একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। এই বাড়িতে বিধান একাই থাকে, বাড়ির মালিক অন্য জায়গায় থাকে। ফ্রেশ হয়ে নিলাম। বিধান চা করে দিল আমায়, নিজেও নিল। চায় চুমুক দিয়ে বিধান বলল, যে কারণে তোকে ডাকা এখানে, তুই জানিস ভূত প্রেতে আমি ভয় পাই না, ভয় করিও না। কিন্তু বিগত 1 মাস ধরে যা হচ্ছে তাতে ভয় আমার এমনিই জন্মে গেছে মনে। রাতে যখনই ঘুমাচ্ছি, দরজায় রোজ কড়া নাড়ার শব্দ হচ্ছে জানিস। জানলা দিয়ে দেখি, কিন্তু কাউকে দেখি না। কিন্তু কয়েক সপ্তাহ ধরে দেখছি একটা মহিলাকে রোজ রাতে দরজায় কড়া নাড়াচ্ছে। প্রায় সারা রাতই একইভাবে দরজায় কড়া নাড়ার শব্দ। তাই তোকে ডাকা এখানে। বললাম, রাত হোক, দেখছি তারপর কে আসে। 11:30টার মধ্যে আমরা ঘরে আলো নিভিয়ে দিলাম। যে জায়গায় এই বাড়ি, আশপাশটা খুবই নিরিবিলি। বললাম, কখন হয় ব্যাপারটা? বিধান বলল, এই রাত 12টার পর। চোখটা দুজনেরই লেগে গিয়েছিল। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ কানে এলো। বিধান বলল, ওই দেখ, শুনতে পাচ্ছিস? আমি ধীর পায়ে উঠলাম। কে বাইরে? উত্তর দাও। কোনো উত্তরই এলো না। আমি দরজাটা ফাঁক করে পিছু সরে এলাম। দেখি দরজার ফাঁক থেকে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে, মুখে একটা পৈশাচিক হাসি, চোখ দুটো লাল, চুলটা খোলা এলোমেলো। বললাম, কে তুমি? কোনো উত্তর এলো না, শুধু সে হাসি মুখে দাঁড়িয়ে। তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। বিধানও সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আমি বাইরে বেরিয়ে দেখি কেউই সেখানে নেই। আমি বললাম, কাল বাড়ির মালিককে একবার খবর দিবি। পরদিন বিধান আর কাজে যায়নি। বাড়ির মালিককে সব বললাম। তিনি বললেন, আমারই ভুল হয়েছে। সত্যিটা আপনাদেরকে লুকিয়ে রাখাটা আমার উচিত হয়নি। যাকে দেখেছেন সে আমার আগের পক্ষে স্ত্রী। এ বাড়ি
ও নিজের হাতেই সাজিয়েছিল। হঠাৎই ক্যান্সারে আমার স্ত্রী মারা যায়। তারপর আমি একাই থাকতাম এখানে। আর ওর থাকার অনুভূতি আমি বুঝতে পারতাম। মৃত্যুর পরও ওর আত্মা এখানেই আছে। বাধ্য হই আমি এই বাড়ি ছাড়তে। এর আগেও অনেকজন ভাড়াটেকে এখানে বসিয়েছিলাম, কিন্তু বেশি দিন তারা থাকতে পারিনি। আই এম সরি, আমায় ক্ষমা করবেন। আপনিও চলে যান, আর এখানে থেকে লাভ নেই আপনার। আমি বললাম, না, আপনার কোনো দোষ নেই। ওনার স্ত্রীর ব্যবহৃত কিছু জিনিস পাশের ঘরেই ছিল, সেগুলোকে পুড়িয়ে দিলাম। এরপর আমি মন্ত্রপুত করে বাড়িটাকে ঠিক করে দিলাম। তারপর থেকে আর সেইভাবে কিছুই আর হয়নি।